এবার আমরা জানবো ইনট্যাঞ্জিবল অ্যাসেট কি। রিয়েল অ্যাকাউন্টে আরেকটা যে পার্ট আছে ইনট্যাঞ্জিবল অ্যাসেট। ইনট্যাঞ্জিবল অ্যাসেট এমন একটা অ্যাসেট যেটা ট্যাঞ্জিবল অ্যাসেটের একটা পার্ট উল্টো হয়। যেমন ধরুন ট্যাঞ্জিবল অ্যাসেট আপনি দেখতে পান, ছুঁতে পারেন, টাচ করতে পারেন, কিন্তু ইনট্যাঞ্জিবল অ্যাসেট আপনি কিন্তু দেখতে পাবেন না বা ছুঁতেও পাবেন না, শুধু ফিল করতে পারবেন। এবার আপনারা ভাবছেন এইটা আবার কিরকম জিনিস, দেখতে পাবো না, ছুঁতে পাবো না, কিন্তু অ্যাসেট, এটা আবার কি জিনিস, তাই না? আপনার মাথায় এটি হচ্ছে, কিন্তু এটা কিন্তু আমরা 1 বছরের বেশি আবার ব্যবহার করতে পারবো। আবার আপনারা কনফিউজ হয়ে গেলেন যে কি হতে পারে, 1 বছরের বেশিও ব্যবহার করা যাবে, কিন্তু দেখতেও পাবো না, ছুঁতেও পারবো না, কিন্তু ফিল করতে পারবো। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি গোপাল কৃষ্ণ দাস, আপনাদের সকলকে আমার নতুন আরেকটা ভিডিওতে স্বাগত। আজ আমি কি নিয়ে ভিডিও বানাতে চলেছি, কি নিয়ে আলোচনা করতে চলেছি, আশা করি আপনারা বুঝতে পেরেছেন আমার ভিডিও থাম্বনেল দেখেই, তাই না? হ্যাঁ, আজ আমি আপনাদের সাথে আলোচনা করতে বসেছি, সেটা হলো যে অ্যাকাউন্টিংয়ের যে 3টে টাইপ হয়, সেই টাইপগুলো কি কি এবং কি কি মানে সেগুলোর মানে কি, সেই সব নিয়ে আজ আমরা আলোচনা করব। এর আগের ভিডিওতে আমরা আলোচনা করেছিলাম যে ট্যালি কি, ট্যালি কি কারণে ব্যবহার করা হয়, ট্যালি কে বানিয়েছিলেন, ট্যালির ইতিহাসটা কি, সেই সব নিয়ে আমরা আগের ভিডিওতে আলোচনা করেছি। যারা সেই ভিডিওগুলো দেখেননি, যারা একদম প্রথম নতুন শিখতে চাইছেন, তারা অবশ্যই ওই ভিডিওটাও দেখে নেবেন। আমার ইউটিউব চ্যানেলেই দেওয়া আছে, চ্যানেলে গিয়ে দেখে নিতে পারেন, এবং আমি এই ভিডিওর শেষেও আমি সেটা দিয়ে দেবো, সেটা গিয়ে দেখে নেবেন, ঠিক আছে? তো আজ আমরা জানবো যে অ্যাকাউন্টিংয়ের যে টাইপ আছে সেগুলো জানবো। হ্যাঁ, বেসিক্যালি আমরা জেনে নেব কিছু বেসিক জিনিস। ট্যালি আমরা প্র্যাকটিক্যালি শেখার আগে আমরা কিছু বেসিক জিনিস আগে আমরা জেনে নেব। এবার আপনারা অনেকেই হয়তো ভাবতে পারেন বা বলতে পারেন যে ট্যালি প্র্যাকটিক্যালি শুরু করে দিলেই তো হয়, সেখান থেকে তো শিখে নিতে পারবো। হ্যাঁ, অবশ্যই ট্যালি প্র্যাকটিক্যালি আপনারা শিখে নিতে পারেন, সেটা কোনো মানা নেই, শিখতেই পারেন, শেখার কোনো অসুবিধা নেই। হ্যাঁ, কিন্তু বেসিক জিনিসগুলো একটু নলেজ থাকলে কি হয়, ওগুলো বুঝতে, ট্যালির অনেক যে কাজ আছে সেগুলো বুঝতে একটু সুবিধা হয়। অনেকে বেসিক জিনিস না জেনেও ট্যালি শিখে নিয়ে কাজ করতে পারে, সেটা নিয়ে অসুবিধা, কিন্তু বেসিক জিনিস জানলে আরো সুবিধা হয়। যেমন ধরুন আমরা বাংলায় কথা, যারা আমরা বাঙালি বা যে কোনো যার যে মাতৃভাষা সেই হিসাবে কথা বলে, তারা যখন জন্ম থেকে আস্তে আস্তে কথা বলা শেখে, প্রথমে কি তারা যখন কথা বলছে, তারা যে বাংলা ভাষার যে ব্যাকরণ থাকে, যে কথা আমরা যেই কথাগুলো বলি, সে তার পেছনে যে কিছু মানে থাকে, হ্যাঁ, সেগুলো কি তারা জানতে পারে? প্রথম তাদেরকে শিখতে হয় যে তার ব্যাকরণ কি। এবং অনেক মানুষের যারা ধরুন পড়াশোনা শেখেনি, কিন্তু তারা ব্যবহার করছে, কথা বলছে, তারা কিন্তু অজান্তেই ব্যবহার করছে, মানে কি, মানে পেছনে তো আরো মানে থাকে, ওগুলো কি? যেমন বাংলা ব্যাকরণে থাকে যে বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, অব্যয়, ক্রিয়া, হ্যাঁ, কর্তা কি, ক্রিয়া কি, এইসব তারা কিন্তু না জেনেই তারা কিন্তু ব্যবহার করে। যেমন ধরুন আমরা ইংলিশ শিখি, যারা ইংরেজ, যারা অলরেডি তাদের মাতৃভাষা ইংলিশ, তারা কিন্তু প্রথমে গ্রামার না শিখলেও তারা কিন্তু ইংলিশ বলতে পারবে, তারা গ্রামারের মানে না জানলেও তারা যেহেতু ওটা থেকে অভ্যস্ত, বলতে পারে। কিন্তু আমরা যখন শিখবো তখন কিন্তু আমাদের গ্রামারটা জেনে নিতে হবে, টেন্স কি, ভয়েস চেঞ্জ কি, এইসব জেনে নিলে তবে আমরা ভালোভাবে সেটাকে বলতে পারবো, তাই না? কিন্তু যে আমাদের মাতৃভাষা যেটা, সেটা কিন্তু আমরা তার পেছনে যে গ্রামার বা বাংলায় আমাদের ক্ষেত্রে ব্যাকরণ যেটা, সেটা না জেনেও কিন্তু আমরা ব্যবহার তো করতে পারি, আমরা তো কথা বলতে পারি। তো পেছনের জিনিসগুলো জানা থাকলে কি হয়, আমাদের বুঝতে সুবিধা হয়, তাই না? সেই রকমই এইটাও, ট্যালি শেখার আগে আমরা যদি বেসিক জিনিসগুলো জেনে নিই, তাহলে ট্যালি যখন আমরা শিখবো, তার মানেগুলো বুঝতে আমাদের খুব সহজ হবে, খুব তাড়াতাড়ি আমরা বুঝে নিতে পারবো। হ্যাঁ, তো সেই জন্য বেসিক কিছু জিনিস আমাদের আগে জেনে নিতে হবে, ঠিক আছে? তো ট্যালিতে তো বেসিক্যালি অ্যাকাউন্টিং এর কাজ হয়, এর আগেও আমি বলেছি, আগের ভিডিওতে বলেছি। তো অ্যাকাউন্টিং এর কাজ করার আগে আমাদের জেনে নিতে হবে অ্যাকাউন্টিং এর কিন্তু 3টে টাইপ আছে। যেই টাইপ অ্যাকাউন্টিং এর সব ট্রানজ্যাকশনের ক্ষেত্রে এই 3টে টাইপই ব্যবহার করা হয়। তো এই 3টে টাইপ কি কি? একটা হলো পার্সোনাল অ্যাকাউন্ট, একটা রিয়েল অ্যাকাউন্ট, আর একটা নমিনাল অ্যাকাউন্ট। এই 3টে টাইপ আমরা অ্যাকাউন্টিং এর ক্ষেত্রে ব্যবহার করি, সব জায়গায় এই 3টে টাইপই ব্যবহার করা হয়। এবার
আমরা হচ্ছে জানলাম এই 3টে টাইপ হয়, পার্সোনাল অ্যাকাউন্ট, রিয়েল অ্যাকাউন্ট, নমিনাল অ্যাকাউন্ট। তো এগুলোর মানে কি সেগুলো তো জানতে হবে, তাই না? হ্যাঁ, এইবার আমরা আগে জানি পার্সোনাল অ্যাকাউন্ট কি। পার্সোনাল অ্যাকাউন্ট হলো সেটাই যেটা রিপ্রেজেন্ট করে কোনো একটা পার্টিকুলার পার্সনকে, কোনো একটা পার্টিকুলার কোম্পানিকে, অথবা কোনো একটা পার্টিকুলার গ্রুপকেও বলা যেতে পারে, যেটা রিপ্রেজেন্ট করে এইসব। মানে পার্টিকুলার কোনো পার্সন হতে পারে, যেমন আমি একটা পার্টিকুলার পার্সন, আমি গোপাল কৃষ্ণ দাস। আপনি হতে পারে রাজু হতে পারে, বা হতে পারে রোহান হতে পারে কিরণ হতে পারে, যে কোনো নাম, মানে একজন পার্টিকুলার যে পার্সন আছে সে পার্সোনাল অ্যাকাউন্ট। এবং পার্টিকুলার কোনো কোম্পানি হতে পারে, যেমন ধরুন উইপ্রো হতে পারে, রিলায়েন্স লিমিটেড হতে পারে, এরকম অনেক যে পার্টিকুলার কোম্পানি হতে পারে যেগুলো হলো লিগ্যাল এন্টিটি। সেটা কিন্তু মানে লয়ের দিক থেকে ওগুলো কিন্তু একটা পার্সন। হ্যাঁ, সেটা হিউম্যান বিং নয়, আমাদের মতো মানুষ নয়, কিন্তু লয়ের হিসাবে কিন্তু ওটা একটা পার্সন, কোম্পানি। এবং যেমন কোন একটা গ্রুপ হতে পারে, গ্রুপও কিন্তু একটা ইন্ডিভিজুয়াল, হ্যাঁ, অ্যাকাউন্ট, ইন্ডিভিজুয়াল পার্সোনাল অ্যাকাউন্ট, গ্রুপও কিন্তু একটা ইন্ডিভিজুয়াল পার্সোনাল অ্যাকাউন্ট। ঠিক আছে, এবার এগুলো নিয়ে আমাদের জানার জন্য আমাদের জানতে হবে পার্সোনাল অ্যাকাউন্টের 3টে ভাগ আছে। আবার কি কি ভাগ? ন্যাচুরাল পার্সন, আর্টিফিশিয়াল পার্সন, রিপ্রেজেন্টেটিভ পার্সন। এই 3টে কিন্তু পার্সোনাল অ্যাকাউন্টের 3টে পার্ট আছে। এবার আমরা জানবো যে এই 3টে পার্টের ন্যাচুরাল পার্সনটা কি। ন্যাচুরাল পার্সন হলো সেটাই যেটা হলো, ধরুন এই যে বললাম আমি ইন্ডিভিজুয়াল একটা পার্সন, হিউম্যান বিং। হ্যাঁ, আমি গোপাল কৃষ্ণ দাস, আমার নাম গোপাল, একটা ইন্ডিভিজুয়াল পার্সন। হতে পারে রাজু, হতে পারে রমেশ, হতে পারে রোহিত। যে কোনো ইন্ডিভিজুয়াল যে পার্সন হয় সেটা হয় ন্যাচুরাল পার্সন, সেটা যাচ্ছে আপনার পার্সোনাল অ্যাকাউন্টের আন্ডারে। ঠিক আছে, এবার আমরা জানবো আর্টিফিশিয়াল পার্সন। এটা কি? আর্টিফিশিয়াল পার্সন হলো সেটাই, এই যে একটু আগে বললাম, কোনো কোম্পানি বা কোনো বিজনেস এন্টিটি যেটা লয়ের ক্ষেত্রে কিন্তু সেটা একটা পার্সন। হ্যাঁ, হতে পারে আমাদের মতো হিউম্যান বিং নয়, কিন্তু লয়ের দিক থেকে এটা একটা বিজনেস এন্টিটি, সেটা একটা পার্সন, সেই লয়ের হিসাবে এটা একটা পার্সন। যেমন হতে পারে কোনো রিলায়েন্স লিমিটেড, হতে পারে উইপ্রো লিমিটেড, হ্যাঁ, বা হতে পারে কোনো একটা কোম্পানি হতে পারে, সেটা প্রাইভেট কোম্পানিও হতে পারে, কোন গভর্নমেন্ট কোম্পানিও হতে পারে, বা কোনো একটা শপ, যে কোনো একটা শপ, যে স্টেশনারি শপ যেটা নাম আছে, কোম্পানির নাম আছে, সেটাও কিন্তু আপনার একটা আর্টিফিশিয়াল পার্সন, সেটা আপনার যাচ্ছে পার্সোনাল অ্যাকাউন্টের আন্ডারে। তো সেটাও একটা কিন্তু মানে আর্টিফিশিয়াল পার্সন। ঠিক আছে, তো কি বুঝলে আর্টিফিশিয়াল পার্সন মানে কি? যেটা হলো লয়ের ক্ষেত্রে সেটা একটা পার্সন, সেগুলো হলো কোম্পানি, যেগুলো ধরুন পার্সোনাল কোম্পানি হতে পারে, সেটা গভর্নমেন্ট কোম্পানিও হতে পারে। হ্যাঁ, এবং কোনো দোকানও হতে পারে যেটা নাম আছে, তার নাম দেয়া আছে, সেটাও হতে পারে। ঠিক আছে, তো সেটা হলো আপনার আর্টিফিশিয়াল পার্সন। ক্লিয়ার? এবার আমরা জানবো যে রিপ্রেজেন্টেটিভ পার্সন। রিপ্রেজেন্টেটিভ পার্সন মানে কি? রিপ্রেজেন্টেটিভ পার্সন হলো যে কোনো একটা কিছুকে রিপ্রেজেন্ট করছে, কোনো একটা ধরুন গ্রুপ, ধরুন আপনি হোয়াটসঅ্যাপে একটা গ্রুপ খুলেছেন, আপনার ফ্যামিলির নামে একটা গ্রুপ খুলেছেন, যে গ্রুপে আপনার মা বাবা ভাই বোন বা আপনার ফ্যামিলির সবাই ওই গ্রুপে আপনি অ্যাড করেছেন, এবং গ্রুপটার নাম দিলেন যে ফ্যামিলি গ্রুপ। ঠিক আছে, এই যে নাম দিলেন ফ্যামিলি গ্রুপ, এই ফ্যামিলি গ্রুপটা রিপ্রেজেন্ট করছে আপনার ফ্যামিলির লোকদেরকে। তো এই যে গ্রুপটার নাম যে হলো ফ্যামিলি গ্রুপ, এইটা হলো একটা রিপ্রেজেন্টেটিভ পার্সন। এইটা একটা যেরকম ধরুন হতে পারে একটা আউটস্ট্যান্ডিং এক্সপেন্স, আউটস্ট্যান্ডিং কোনো এক্সপেন্স হতে পারে, ধরুন কোনো আউটস্ট্যান্ডিং থাকে, যেটা আমরা এর পরে যখন কাজ করতে থাকবো বুঝতে পারবো আউটস্ট্যান্ডিং মানেটা কি। এখন আমি বলে দিচ্ছি, আউটস্ট্যান্ডিং হলো যেটা ধরুন আপনার বাকি আছে, আপনি দেবেন কোথাও। আউটস্ট্যান্ডিং হতে পারে, আনপেইড হতে পারে, প্রিপেইড হতে পারে। হ্যাঁ, আউটস্ট্যান্ডিং, ধরুন আমি একটা এক্সাম্পল দিচ্ছি, আউটস্ট্যান্ডিং স্যালারি, একটা আপনি গ্রুপ বানালেন আউটস্ট্যান্ডিং স্যালারি। এবার আপনি ধরুন আপনার কোম্পানিতে আপনার 10 জন এমপ্লয়ি আছে,
আপনি তাদেরকে স্যালারি পেমেন্ট করবেন। এবার 10জন যে এমপ্লয়ি আছে তার কি আলাদা আলাদা করে আপনি মানে হিসাব রাখবেন এতগুলো কার কার কত স্যালারি আছে, আপনি আলাদা আলাদা করে ক্যালকুলেট করবেন টোটাল? তা কিন্তু একদমই নয়। ধরুন এতগুলো স্যালারি ধরুন আপনার বাকি আছে, ধরুন আপনি এই মাসের স্যালারিটা পেমেন্ট করবেন না, হয়তো পরের মাসে করবেন, ঠিক আছে, কিন্তু আপনাকে এন্ট্রি তো করতে হবে যে এই মাসের স্যালারি ওকে দিতে হবে। তো এন্ট্রিটা আপনার বুকে তো দেখাতে হবে যে এই এদের স্যালারি এত টাকা বাকি আছে, এত টাকা আমরা দেবো, তার জন্য তাকে এন্ট্রি করতে হবে। এন্ট্রি করলে আমরা তখন সেই যে এতগুলো হতে পারে রাজু, রমেন, সুজিত, এরকম করে অনেক ধরুন 10জন ধরুন এমপ্লয়ি আছে, সে 10জন এমপ্লয়িকে নাম দিয়ে লেজার তৈরি করা হবে, সেটা একটা গ্রুপে আমরা সংযুক্ত করব, সেটা আউটস্ট্যান্ডিং স্যালারি। সেই আউটস্ট্যান্ডিং স্যালারি যে গ্রুপটা নামটা, এই গ্রুপটা নামটাই হলো একটা এই গ্রুপটা একটা রিপ্রেজেন্ট করছে যে এটা আমাদের এমপ্লয়িদের স্যালারি, এমপ্লয়িদের এই ইন্ডিভিজুয়াল যে পার্সনগুলো, যে যারা ইন্ডিভিজুয়াল মানে স্যালারি যাদেরকে পেমেন্ট করে তারা কিন্তু ইন্ডিভিজুয়াল পার্সন তো এক একজন, তো তাদেরকে আমার স্যালারি দেওয়া বাকি আছে, এটা স্যালারির জন্য আউটস্ট্যান্ডিং বাকি আছে, তো এটা একটা গ্রুপ তৈরি হলো। স্যালারিটা কিন্তু আপনার রিপ্রেজেন্টেটিভ পার্সন নয়, আউটস্ট্যান্ডিং স্যালারি যেটা একটা গ্রুপ তৈরি হলে এতজনের টাকা বাকি আছে, এতজনের টাকা দিতে হবে, স্যালারিটা দিতে হবে, সেটা একটা গ্রুপ, মানে আউটস্ট্যান্ডিং স্যালারি একটা গ্রুপ, সেইখানে সব ইন্ডিভিজুয়াল পার্সন যাদেরকে স্যালারি আমরা পেমেন্ট করব সেই ইন্ডিভিজুয়াল পার্সনগুলোকে ওটার মধ্যে সংযুক্ত করা হলো, এটাই হলো আপনার রিপ্রেজেন্টেটিভ পার্সন। বুঝতে পারলেন? এবং হ্যাঁ, ক্যাপিটাল অ্যাকাউন্ট, ধরুন কোনো একটা কোম্পানির ক্যাপিটাল অ্যাকাউন্ট, এবার ধরুন কোম্পানির মালিকানায় হয়তো 4জন 5জন আছে ওই কোম্পানির সাথে যুক্ত, সেই কোম্পানিটা চালাচ্ছে, তার মালিক 4-5জন আছে। এবার তাদেরকে একটা গ্রুপে আবদ্ধ করতে হবে, একটা মানে যে কোম্পানির তো মেন একটা গ্রুপ থাকে, সেটা থেকে তো সব কোম্পানি সঞ্চালিত হয়, তো সেই ক্ষেত্রে গ্রুপটা কি একটা ক্যাপিটাল অ্যাকাউন্ট, সেই সবার যে অ্যাকাউন্টটা আছে সব কিন্তু ক্যাপিটাল অ্যাকাউন্টে গিয়ে সবার নামটা যুক্ত হবে। ওই ক্যাপিটাল অ্যাকাউন্টে 5জন লোক হোক 10জন লোক হোক একটা কোম্পানিতে মালিকানায় আর কি, কোম্পানিটার যে মালিক ওনার, সে তো 10জনে মিলে কোম্পানিটা চালাচ্ছে, তো তাদের নাম ওই ক্যাপিটাল অ্যাকাউন্টে গিয়ে, ক্যাপিটাল অ্যাকাউন্ট একটা গ্রুপ তৈরি হয়ে গেল, ওর মধ্যে সবার নামগুলো যুক্ত হলো। তো যে ক্যাপিটাল অ্যাকাউন্ট, এইটা হলো রিপ্রেজেন্টেটিভ পার্সন, এই ক্যাপিটাল অ্যাকাউন্টটা রিপ্রেজেন্ট করছে এই মানুষগুলো, এই কোম্পানির মালিক, এই কোম্পানিটা এরা সঞ্চালিত করছে। তো ক্যাপিটাল অ্যাকাউন্টটা হলো একটা আপনার রিপ্রেজেন্টেটিভ পার্সন। তো আমরা কি জানলাম? পার্সোনাল অ্যাকাউন্টে কি কি টাইপ আছে? এক হলো আপনার ন্যাচুরাল পার্সন, 2 হলো আপনার আর্টিফিশিয়াল পার্সন, 3 হলো আপনার রিপ্রেজেন্টেটিভ পার্সনস, আর সেগুলোর মানে আমি আপনাদের বললাম। তাহলে বুঝতে পারলেন এই মানে পার্সোনাল অ্যাকাউন্টের মানেটা কি বুঝে গেলেন? আশা করি বুঝে গেছেন। হ্যাঁ, এইবার আমরা জানবো সেকেন্ড টাইপ, যেটা হলো রিয়েল অ্যাকাউন্ট। এইটার মানে কি? রিয়েল অ্যাকাউন্ট হলো একটা অ্যাসেট, যেই অ্যাসেট আমরা 1 বছরের বেশি মানে ব্যবহার করতে পারবো, যেই জিনিস থেকে আমরা 1 বছরের বেশি বেনিফিট পাবো, সেইটা হলো রিয়েল অ্যাকাউন্ট। রিয়েল অ্যাকাউন্টের 2টো টাইপ, কি কি? ট্যানজিবল অ্যাসেট আর ইনট্যানজিবল অ্যাসেট। এবার আমরা জানবো ট্যানজিবল অ্যাসেট, ইনট্যানজিবল অ্যাসেট, যে 2টো টাইপ আছে রিয়েল অ্যাকাউন্টের, এগুলো কি, এগুলোর মানে কি? ট্যানজিবল অ্যাসেটের মানে কি? ট্যানজিবল অ্যাসেটের মানে হলো এটাই, যে জিনিসটা আমরা টাচ করতে পারি সেটাই হলো ট্যানজিবল অ্যাসেট। বুঝতে পেরেছেন? না, এবার আমি বলছি মানেটা কি। ধরুন আপনি একটা গাড়ি কিনেছেন, গাড়িটা আপনি টাচ করতে পারছেন। আপনি একটা ল্যান্ড মানে কোনো প্রপার্টি কিনেছেন, জায়গা কিনেছেন, সেটাও আপনি টাচ করতে পারেন। বা ধরুন কোনো বিল্ডিং বানিয়েছেন, বিল্ডিংটা টাচ করতে পারেন। বা কম্পিউটার কিনেছেন কোম্পানির জন্য, সেটা টাচ করতে পারেন, তাই তো? তারপরে ধরুন হ্যাঁ, ক্যাশ কিন্তু একটা ট্যানজিবল অ্যাসেট। ক্যাশ আপনি ধরতে পারেন, দেখতে পান, হ্যাঁ, টাচ করতে পারেন ক্যাশটাকে, তাই না? তো ক্যাশও কিন্তু একটা ট্যানজিবল অ্যাসেট। ক্যাশ আপনি জমিয়ে রাখতে পারেন, অনেক সময় অনেকে ফিক্সড ডিপোজিট করে রাখে, টাকা জমিয়ে রাখে, তারপরে সেটা 1 বছর পরেও কিন্তু আবার ব্যবহার করা যায়, তাই তো? তো ক্যাশও কিন্তু একটা ট্যানজিবল অ্যাসেট। তো এইগুলো হলো ট্যানজিবল অ্যাসেট, আর এইগুলো কিন্তু আমরা 1 বছরের বেশি ইউজ করতে পারবো।
আগে বললাম যে জিনিসটা আমরা 1 বছরের বেশি ইউজ করতে পারবো সেটাই হলো রিয়েল অ্যাকাউন্ট, ঠিক আছে? তো এগুলো যেগুলো বললাম, কোনো ল্যান্ড হতে পারে, বিল্ডিং হতে পারে, কম্পিউটার হতে পারে, প্রিন্টার হতে পারে, অফিসের জন্য কেনা হয়েছে, এগুলো আমরা টাচ করতে পারি, দেখতে পারি, এবং আমরা এটা 1 বছরের বেশি আমরা ইউজ করতে পারি, 3-4 বছর। হ্যাঁ, বিল্ডিং তো, গাড়ি, এইসব তো আর 1 বছর নয়, 3-4 বছর, 5 বছর। বিল্ডিং সে হতে পারে 10 বছর, 20 বছর। হ্যাঁ, ল্যান্ড তারও বেশি, মানে এরকম ব্যবহার 1 বছরের বেশি ব্যবহার করতে পারবো, সেগুলো হলো ট্যাঞ্জিবল অ্যাসেট। এবার যদি আপনি ভাবেন যে একটা কোম্পানিতে, হ্যাঁ, পেন কিনেছেন, পেন, এবার আপনি তো পেন কিনেছেন, পেনটাও তো আপনি দেখতে পাচ্ছেন, টাচও করতে পারছেন, তাহলে এটা কি রিয়েল অ্যাকাউন্ট? এটা কি ট্যাঞ্জিবল অ্যাসেট? না, এটা ট্যাঞ্জিবল অ্যাসেট নয়। কেন? কারণ পেন কি আপনি 1 বছর ইউজ করতে পারবেন? এটা হয়তো ম্যাক্সিমাম 2 মাস কি 3 মাস, তারপরে শেষ হয়ে যায়। 3 মাসও না, বেশি বললাম, হয়তো 1 মাসেও শেষ হয়ে যেতে পারে, এটা আপনার শেষ হয়ে যাবে। বা ধরুন অফিসের জন্য স্টেপলার পিন কিনেছেন, এগুলো এগুলো কি আপনার মানে বছরের পর বছর চলবে? পিন তো আপনার শেষ হয়ে যাবে। হ্যাঁ, যেগুলো ধরুন স্টেশনারি জিনিস, যেগুলো আপনি বেশি দিন ইউজ করতে পারবেন না, শেষ হয়ে যাবে, সেই যে জিনিসগুলো আপনি 1 বছরের নিচে ব্যবহার হবে, সেগুলো কিন্তু আমরা রিয়েল অ্যাকাউন্টে ধরতে পারবো না, ঠিক আছে? হ্যাঁ, তো ট্যাঞ্জিবল অ্যাসেট মানেটা আমরা কি বুঝলাম? যে জিনিসগুলো আমরা 1 বছরের বেশি ব্যবহার করতে পারবো এবং যেগুলো আমরা দেখতে পাই এবং আমরা টাচ করতে পাই, সেটাই হলো ট্যাঞ্জিবল অ্যাসেট। এবার আমরা জানবো ইনট্যাঞ্জিবল অ্যাসেট কি। রিয়েল অ্যাকাউন্টে আরেকটা যে পার্ট আছে ইনট্যাঞ্জিবল অ্যাসেট। ইনট্যাঞ্জিবল অ্যাসেট এমন একটা অ্যাসেট যেটা ট্যাঞ্জিবল অ্যাসেটের একটা পার্ট উল্টো হয়। যেমন ধরুন ট্যাঞ্জিবল অ্যাসেট আপনি দেখতে পান, ছুঁতে পারেন, টাচ করতে পারেন, কিন্তু ইনট্যাঞ্জিবল অ্যাসেট আপনি কিন্তু দেখতে পাবেন না বা ছুঁতেও পাবেন না, শুধু ফিল করতে পারবেন। এবার আপনারা ভাবছেন এইটা আবার কিরকম জিনিস, দেখতে পাবো না, ছুঁতে পাবো না, কিন্তু অ্যাসেট, এটা আবার কি জিনিস, তাই না? আপনার মাথায় এটাই হচ্ছে, কিন্তু এটা কিন্তু আমরা 1 বছরের বেশি আবার ব্যবহার করতে পারবো। আবার আপনারা কনফিউজ হয়ে গেলেন যে কি হতে পারে, 1 বছরের বেশিও ব্যবহার করা যাবে, কিন্তু দেখতেও পাবো না, ছুঁতেও পারবো না, কিন্তু ফিল করতে পারবো। বলছি, যেমন ধরুন কোম্পানির গুডউইল, ট্রেডমার্ক। ধরুন এই যে পেন, না, পেনটা কিন্তু রিয়েল অ্যাকাউন্ট ভাববেন না, আমি কি বলছি সেটাও শুনুন। সেটা হলো যে পেন, পেনে ধরুন আপনি একটা পেনের আপনি ভাবছেন একটা কোম্পানি খুলবেন, আপনি ম্যানুফ্যাকচার করবেন, পেন তৈরি করবেন, এবং পেন আপনি কোনো কাউকে বিক্রি করবেন। ধরুন আমি আপনাকে এই পেনটা বিক্রি করব, আপনাকে যদি আমি পেনটা বিক্রি করি, ধরুন আমার এই পেনটা বানাতে খরচা হয়েছে 4 টাকা, আপনার কাছে যদি আমি 5 টাকা দিয়ে বিক্রি করি, আপনি নেবেন? হ্যাঁ, আপনি হয়তো নেবেন। বা আমি আপনাকে 6 টাকা দিয়ে যদি বিক্রি করি, নেবেন? হ্যাঁ, তাও হয়তো আপনি নেবেন। কিন্তু আমি যদি এই পেনটা আপনাকে বলি 15 টাকা লাগবে পেনটা, আপনি কি নেবেন? আপনি কিন্তু নেবেন না। কিন্তু এই পেনের মধ্যে যদি কোনো নাম করা কোম্পানির নাম লেখা থাকে, যেমন ধরুন ক্যামলিন, ফেভার কাস্টার, এরকম নাম করা যদি কোনো কোম্পানির নাম লেখা থাকে, তখন কিন্তু আপনি এইটা 15 টাকা দিয়ে নিয়ে নেবেন। কেন? কারণ ওটা একটা ব্র্যান্ডেড, মানে নাম আছে, ওই কোম্পানির নাম আছে, কোম্পানির গুডউইল আছে, সেই কারণেই নেবেন। যেমন ধরুন আপনি একটা অ্যাপেলের ফোন কিনছেন, অ্যাপেলের ফোন সে 70,000, 80,000, 1 লাখ টাকারও দাম আছে। হ্যাঁ, কিন্তু আপনি সেটাও কিনছেন, অত টাকা দিয়ে কিনছেন কেন? ওই ব্র্যান্ড, ওই যে কোম্পানিটার যে গুডউইল আছে সেই জন্য নিচ্ছেন। এবার আপনাকে যদি কোনো একটা লোকাল ফোন দেওয়া হয়, ওটা যদি বলে আপনাকে 50,000, 60,000, 80,000 টাকা দিতে, আর আপনাকে যদি আইফোন দেওয়া হয় 50,000, 60,000, 80,000 টাকা, আপনি কিন্তু ওই দামে আপনি আইফোনটাই চুজ করবেন, লোকাল কোম্পানিটাকে চুজ করবেন না। যেমন স্যামসাং এর এরকম দামি দামি ফোন আছে। হ্যাঁ, যেহেতু স্যামসাং একটা ব্র্যান্ডেড, আপনি কিন্তু ওই ব্র্যান্ডের, যেহেতু সে ব্র্যান্ড হিসেবে কিন্তু আপনি দাম বেশি হলেও আপনি কিনবেন, তাই তো? এই যে ব্র্যান্ড, এই যে গুডউইল, এইটা কি আমরা চোখে দেখতে পাই? পাই না। হ্যাঁ, কিন্তু আমরা ফিল করতে পারি যে এটা খুব ভালো কোম্পানি, এটা নাম করা কোম্পানি, তাই
তাই তো? তো সেটা কোম্পানির গুডউইল, ট্রেডমার্ক। ধরুন আপনি একটা কোম্পানি খুলেছেন, কোম্পানির ট্রেডমার্ক, কোনো একটা আপনার কোম্পানির লোগো বানিয়েছেন, ডিজাইন করেছেন, ওটা ট্রেডমার্ক, আপনি সেটা রেজিস্টার করিয়ে নিলেন। ওই ডিজাইনটা যে আপনি তৈরি করেছেন, ওই ডিজাইনটা আপনি ছাড়া, আপনার কোম্পানি ছাড়া অন্য কেউ বানাতে পারবে না, কারণ আপনি এটা রেজিস্টার করিয়ে নিলেন। মাত্র আপনি এটা সারা বিশ্বে আপনিই ব্যবহার করতে পারবেন, আর কেউ সেই ডিজাইনটা তৈরি করতে পারবে না। সেই ডিজাইনটাই পরিচয় আপনার কোম্পানির, আর এই কোম্পানিটাই আপনার গুডউইল। এই ডিজাইন দেখেই মানুষ চিনতে পারবে যে এটা আপনার কোম্পানি, এবং আপনার যে কোম্পানির গুডউইল হয়েছে সেই কারণেই আপনি কিন্তু আপনার জিনিসটা অন্য কোনো কম দামি জিনিস থেকে বেশি প্রেফার করবে। বুঝতে পারলেন? এবং এরকম ধরুন আরও হতে পারে পেটেন্ট। পেটেন্ট বলতে যেমন ধরুন ওই ফর্মুলা, কোনো ধরুন আপনি কোনো ফর্মুলা বানিয়েছেন। ফর্মুলা বলতে ধরুন কোনো ওষুধের ফর্মুলা বানিয়েছেন। এই যে ধরুন কোভিড এসেছিল, কোভিডের ধরুন আপনি ভ্যাকসিন বানিয়ে নিয়েছেন, ওই ফর্মুলাটা আপনি জানেন। এবার আপনি ওই ফর্মুলাটা দিয়ে আপনি একমাত্র ভ্যাকসিন বানাবেন, সেটার জন্য আপনি সরকার থেকে একটা পেটেন্ট নিয়ে নিলেন। পেটেন্ট নিয়ে নিলেন যে এই ফর্মুলাটা আমি ছাড়া সারা বিশ্বে কেউ বানাতে পারবে না, এটা আমারই মানে লাইসেন্স করা, আমি বানাবো। আপনি সেটা 10 বছরেরও করতে পারেন, তার বেশিও করতে পারেন, সেটা তা আপনার উপর। কিন্তু আপনি একটা পেটেন্ট করে নিলেন যে আমি একমাত্র এই ফর্মুলাটা ইউজ করব, আমি একমাত্র ভ্যাকসিনটা বানাবো, এছাড়া কেউ এই জিনিসটা ব্যবহার করতে পারবে না, কেউ বানাতে পারবে না। পেটেন্টও হলো একটা আপনার ইনট্যাঞ্জিবল অ্যাসেট। পেটেন্টও হলো একটা ইনট্যাঞ্জিবল অ্যাসেট। তারপর কপিরাইট, হ্যাঁ, ধরুন আপনি একটা কোনো বই মানে বুক পাবলিশ করলেন, বা কোনো একটা গান যেমন ধরুন আপনি ইউটিউবে দেখবেন কোনো একটা ভিডিও বা কোনো একটা আপনি কোনো প্রজেক্ট বানালে, আপনি যদি যেই কপিরাইট ফ্রি যদি আপনি মিউজিক লাগান, তবে হয়তো আপনার ইউটিউবে কপিরাইট ক্লেম আসবে না। কিন্তু আপনি যদি কোনো একটা এমন ভিডিও বা কোনো মিউজিক লাগান, সেটা দেখবেন যেটা হয়তো কপিরাইট ফ্রি নয়, সেটা যদি আপনার ভিডিওতে লাগান, দেখবেন ওটা হয়তো আসছে যে কপিরাইট ক্লেম এসে যাচ্ছে, আসছে। তো এরকমই ধরুন আপনি কোনো একটা মিউজিক বানিয়েছেন বা কোনো একটা বুক পাবলিশ করেছেন, ওটা আপনি কপিরাইট করে নিলেন। কপিরাইট করে নেওয়াতে কি হলো, যে ওই জিনিসটা আপনি ছাড়া আর কেউ পাবলিশ করতে পারবে না, কেউ আপনি ছাড়া, আপনার অনুমতি ছাড়া, আপনার থেকে না কিনে কেউ সেটা নিজের কোনো প্রজেক্টে ইউজ করতে পারবে না। এই কপিরাইট কি আপনি দেখতে পান না? তো কপিরাইট দেখতে পান না, পেটেন্ট দেখতে পান না, কিন্তু আপনি যখন এটা করিয়ে নেবেন, এটা কিন্তু আপনি বছরের পর বছর চলবে, তাই তো? তো এইটা যেরকম আপনি ছাড়া কেউ ইউজ করতে পারবেন না, আপনি যদি কপিরাইট নিয়ে নেন, আপনার ছাড়া কেউ ওটা ইউজ করতে পারবে না। এটাও হলো ইনট্যাঞ্জিবল অ্যাসেট। এটা আপনি দেখতেও পান না, টাচ করতেও পান না, কিন্তু ফিল করতে পান, তাই তো? তো আমরা কি জানলাম, রিয়েল অ্যাকাউন্টে আমরা দুটো পার্ট থাকে, একটা হলো ট্যাঞ্জিবল অ্যাসেট, একটা ইনট্যাঞ্জিবল অ্যাসেট, যেটা আমরা 1 বছরেরও বেশি ইউজ করতে পারবো, 1 বছরেরও বেশি, সেইগুলো হলো আপনার রিয়েল অ্যাকাউন্ট। ঠিক আছে, এবার আমরা জানবো নমিনাল অ্যাকাউন্ট। নমিনাল অ্যাকাউন্টের কিন্তু দুটো টাইপ আছে। কি? একটা হলো এক্সপেন্স, একটা ইনকাম। ঠিক আছে, এই যে নমিনাল অ্যাকাউন্টের যে এক্সপেন্স, এটা কি? এক্সপেন্স হলো যেটা ধরুন এই রিয়েল অ্যাকাউন্টে আমরা জেনেছি 1 বছরের বেশি যেগুলো আমরা ইউজ করতে পারবো, সেটা হলো আপনার রিয়েল অ্যাকাউন্ট। সেরকমই এই নমিনাল অ্যাকাউন্টে যে এক্সপেন্স, সেটা হলো আমরা যেটা 1 বছরের কম ইউজ করতে পারবো, কম বেনিফিট পাবো, সেটা হলো এক্সপেন্স। ঠিক আছে, নমিনাল অ্যাকাউন্টে যে এক্সপেন্স আছে, সেটা যেটা আমরা 1 বছরের কম ব্যবহার করতে পারবো, সেটা হলো এক্সপেন্স। যেরকম ধরুন আমরা পেন যে কিনলাম, কিন্তু পেনটাকে কিন্তু আবার ধরে নেবেন না। আপনি আবার ভাবতে পারেন যে পেনটাকে তো আগে আপনি বললেন যে ইনট্যাঞ্জিবল অ্যাসেট, ওখানে তো আপনি ইনট্যাঞ্জিবল অ্যাসেটের জায়গায় তো বললেন পেন। হ্যাঁ, না, ইনট্যাঞ্জিবল অ্যাসেটে কি বললাম, পেনের মধ্যে যে ধরুন কোম্পানির নাম লেখা আছে, একটা নামি কোম্পানির নাম লেখা আছে, কোম্পানির যে গুডউইল, যে ধরুন কোম্পানির নাম লেখা আছে ক্যামলিন, হ্যাঁ, ফেভার কাস্টার, কোম্পানির নামটা লেখা আছে, সেই কোম্পানিটার যে গুডউইল, যেই কারণে আপনি পেনটা কিনছেন, দাম দিয়েও কিনছেন 15 টাকা। নর্মালি যদি কেউ বিক্রি করে, যে নর্মালি কোনো কোম্পানি বা লোকাল কোনো কোম্পানি, সে হয়তো বিক্রি করতে গেল, তার থেকে হয়তো 5 টাকা কি 6 টাকা
দিয়ে কিনবে। কিন্তু ক্যামলিন কোম্পানি, নাম করা কোম্পানি, সে যে গুডউইল, ওইটা আমি বলেছিলাম, পেন নয় কিন্তু। তো পেন হলো আপনার একটা এক্সপেন্স। যেটা ধরুন আপনি কিনলেন, এটা কি 1 বছরে বেশি ব্যবহার করতে পারবেন? 1 বছরই ব্যবহার করতে পারবেন না, হয়তো 1 মাস 2 মাস, তারপরে পেন শেষ হয়ে যাবে। ম্যাক্সিমাম 3 মাস পেন শেষ, 1 বছরে বেশি ব্যবহার করতে পারবেন না। সেরকম ধরুন অফিসে কোনো গ্লু, আঠা ব্যবহার করা হয়, আঠা যদি আপনি ব্যবহার করেন 1 বছরের বেশি ব্যবহার করতে পারেন, হয়তো কাজ করতে করতে শেষ হয়ে যাবে। হয়তো মার্কার হতে পারে, হ্যাঁ, বা হাইলাইটার, যেরকম যে স্টেশনারি জিনিস, অ্যাকচুয়ালি যে স্টেশনারি জিনিসগুলো আমরা কিনি, যেই জিনিসগুলো আমরা 1 বছরের বেশি ব্যবহার করতে পারবো না, 1 বছরের আগেই ওটা শেষ হয়ে যাবে, সেইগুলো হলো এক্সপেন্স। ঠিক আছে, এক্সপেন্স হলো যেগুলো আমরা 1 বছরের বেশি ব্যবহার করতে পারবো না, সেগুলো হলো আপনার এক্সপেন্স। যেমন ধরুন রেন্ট, স্যালারি, টেলিফোন বিল, ইলেকট্রিসিটি বিল, এগুলো কি আমরা 1 বছরের বেশি ব্যবহার করতে পারবো? টেলিফোন বিল 1 মাস হয়ে গেল, ওটা আমরা ইউজ করে নিলাম, বিল পেমেন্ট করে দিলাম। ইলেকট্রিসিটি বিল 1 মাস হয়ে গেল, সেটা আমরা তার বিল পেমেন্ট করে দিলাম, শেষ। স্যালারি, স্যালারি আমরা এবার আপনারা বলতে পারেন, আচ্ছা আপনি তো বললেন স্যালারি, তো বললেন আপনি পার্সোনাল অ্যাকাউন্টে যে রিপ্রেজেন্টেটিভ পার্সন, না, ওটা আমি বলেছিলাম স্যালারি হলো, ধরুন আপনি আপনার কোম্পানির 10 জন এমপ্লয়িকে স্যালারি যে পেমেন্ট করবে, সেই 10 জন এমপ্লয়িকে একটা গ্রুপে আবদ্ধ করলেন, আউটস্ট্যান্ডিং স্যালারি, ওটা একটা গ্রুপ, ওর মধ্যে আপনি 10 জনকে আবদ্ধ করলেন, মানে একটা গ্রুপ তৈরি করলেন। সেই গ্রুপটা হলো আপনার রিপ্রেজেন্টেটিভ পার্সন। ওই গ্রুপটা রিপ্রেজেন্ট করছে যে এই পার্সনগুলোর স্যালারি বাকি আছে, ওটা রিপ্রেজেন্ট করছে, ওটা স্যালারি যারা পাবে তাদেরকে রিপ্রেজেন্ট করছে। ঠিক আছে, আর স্যালারি হলো যেটা আপনি পেমেন্ট করছেন, করা হয়ে গেল, এক্সপেন্স, খরচা হয়ে গেছে, আপনি টাকা দিয়ে দিয়েছেন, ওটা কিন্তু আপনি স্যালারি দিয়ে দেননি, ওটা আপনি আউটস্ট্যান্ডিং, আপনি হিসাবটা রেখে দিচ্ছেন যে আপনাকে এই পরের মাসের স্যালারিটা পেমেন্ট করতে হবে এদেরকে। ওটা একটা গ্রুপ তৈরি করে নিচ্ছেন, এই গ্রুপটাই হলো ছিল, মানে ওই গ্রুপটাই ছিল রিপ্রেজেন্টেটিভ পার্সন। কিন্তু এখানে স্যালারি হলো যেটা আপনি খরচা করছেন, হয়ে গেছে। ঠিক আছে, সেটা হলো আপনার এক্সপেন্স। ঠিক আছে, তো সেরকমই ইলেকট্রিসিটি বিল, টেলিফোন বিল, স্যালারি, রেন্ট, হ্যাঁ, তারপরে এরকম যেরকম খরচা, হয়তো পেন হতে পারে, অফিসের জন্য আঠা কিনেছেন, বা স্টেশনারি যে জিনিসগুলো যেগুলো 1 বছরের বেশি ব্যবহার করতে পারবেন না, সেগুলো হলো এক্সপেন্স। এবার আমরা জানবো ইনকাম কি। ইনকাম, ইনকাম হলো ধরুন আমি কাউকে টিউশন পড়াচ্ছি, তার থেকে টাকা নিচ্ছি, সেটা আমার ইনকাম। ধরুন আমি কাউকে কোনো একটা কোম্পানিকে আমি জয়েন করেছি, সে আমাকে বললো তুমি এতগুলো জিনিস সেল করো, তোমাকে আমি কমিশন দেবো। কমিশন, যে কমিশনটা যে আমি পেলাম, সেটা ইনকাম। ধরুন ডিসকাউন্ট, ধরুন আমি একটা কোনো দোকান থেকে কোনো একটা জিনিস কিনলাম, সেইটার দাম ধরুন 10 টাকা, কিন্তু সে আমাকে 2 টাকা ডিসকাউন্ট দিল, সে আমাকে 8 টাকায় দিল, তাহলে কি হলো, আমার 2 টাকা কমে আমি পেলাম, ওই 2 টাকাটা আমার ইনকাম। রিসিপ্ট মানে ডিসকাউন্ট যে আমি রিসিভ করলাম, সেটা কিন্তু একটা আমার ইনকাম। বুঝতে পেরেছেন? তারপর সেল, কোনো কিছু আমি পারচেস করলাম, পারচেসটা কিন্তু আপনার এক্সপেন্স। আমি পারচেস করলাম, টাকাটা খরচা করলাম, তারপরে আমি যখন সেল করলাম তখন আমার ইনকাম হলো, সেটা আবার ইনকাম। পারচেসটা আপনার এক্সপেন্সে যাবে, সেলটা আপনার ইনকামে যাবে। আমি সেল করলাম তবেই আমার ইনকাম হলো, তবেই আমি টাকা পেলাম, তাই না? তো এক্সপেন্সে যেগুলো 1 বছর কম আমরা বেনিফিট পাবো, 1 বছরের কম আমরা ব্যবহার করতে পারবো, সেটা হলো এক্সপেন্স। আর ইনকাম মানে যেগুলো আমরা ইনকাম করছি, টাকা পাচ্ছি, ইনকাম করছি কোনো কিছুর, ধরুন আমি কোনো একটা কনসালটেন্সি দিচ্ছি, তার তার জন্য আমি টাকা পাচ্ছি, বা যেগুলো ইনকাম বললাম সেটা হলো ইনকাম। এটা আপনার নমিনাল অ্যাকাউন্টের আন্ডারে যাচ্ছে। তো আজ আমরা কি জানলাম? অ্যাকাউন্টের 3টে টাইপ থাকে। কি কি টাইপ? এক হলো পার্সোনাল অ্যাকাউন্ট, রিয়েল অ্যাকাউন্ট, নমিনাল অ্যাকাউন্ট। পার্সোনাল অ্যাকাউন্টের আবার 3টে টাইপ থাকে। কি কি 3টে টাইপ? ন্যাচুরাল পার্সন, আর্টিফিশিয়াল পার্সন, রিপ্রেজেন্টেটিভ পার্সন। ঠিক, এবার সেকেন্ডে হলো রিয়েল অ্যাকাউন্ট। রিয়েল অ্যাকাউন্টের 2টো টাইপ থাকে, একটা হলো ট্যাঞ্জিবল অ্যাসেট, একটা হলো ইনট্যাঞ্জিবল অ্যাসেট, তাই তো? এবং 3 নাম্বার হলো নমিনাল অ্যাকাউন্ট। নমিনাল অ্যাকাউন্টেরও দুটো টাইপ থাকে, সেটা হলো একটা হলো এক্সপেন্স আর একটা হলো ইনকাম। হ্যাঁ,
এবার রিয়েল অ্যাকাউন্টে যে আপনার ট্যাঞ্জিবল অ্যাসেট আর ইনট্যাঞ্জিবল অ্যাসেট সেটা থাকে, যেগুলো আমরা 1 বছরের বেশি ব্যবহার করতে পারবো, বেশি বেনিফিট পাবো, সেগুলো হলো আপনার রিয়েল অ্যাকাউন্টের আন্ডারে ওই ট্যাঞ্জিবল অ্যাসেট আর ইনট্যাঞ্জিবল অ্যাসেট। আর নমিনাল অ্যাকাউন্টে এক্সপেন্স, যেটা আমরা 1 বছরের নিচে ব্যবহার করতে পারবো, 1 বছরের কম ব্যবহার করতে পারবো, 1 বছরের কম বেনিফিট পাবো, সেটা আপনার এক্সপেন্স নমিনাল অ্যাকাউন্টের আন্ডারে যেটা। ঠিক আছে, তো বুঝতে পারলেন আমি কি বললাম? আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো আজকের মতন এই পর্যন্তই। পরের ভিডিওতে আমরা জানবো অ্যাকাউন্টের গোল্ডেন রুলস, অ্যাকাউন্টিং এর কিছু গোল্ডেন রুলস আছে, সেই বিষয় নিয়ে আমরা এর পরের ভিডিওতে আলোচনা করব। ঠিক আছে, তো আপনারা যারা আমার পুরো ভিডিওটা দেখেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটাতে ক্লিক করে দেবেন, যাতে আমার যত ভিডিও আসবে আপনার কাছে সঙ্গে সঙ্গে নোটিফিকেশন চলে যায়, আপনারা যাতে আমার একটা ভিডিও মিস না করেন। ঠিক আছে, এবং আমার ফেসবুক চ্যানেল ফেসবুক পেজ আছে, টেলিগ্রাম আছে, ইনস্টাগ্রাম আছে, টুইটার আছে, সবগুলো লিঙ্ক আমি এই ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো, সেগুলোকেও গিয়ে ফলো করে দেবেন, কারণ সেইখানেও কিন্তু আমি চ্যানেলের আপডেট ওখানে আমি দিতে থাকবো, আপলোড করতে থাকবো। ঠিক আছে, আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই আমি এই ভিডিও ডেসক্রিপশনে আমার ইউটিউবের লিঙ্ক দিয়ে দেবো, ইউটিউব চ্যানেলের, সেই লিঙ্কে গিয়ে আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটাতে ক্লিক করে দেবেন। তো আজকের মতন এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজে ভালো থাকবেন, নিজের ফ্যামিলিকে ভালো রাখবেন। টাটা।